হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এটা সম্পর্কে। এই সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে ফারুকি এবং তৃষা তারা দম্পতি যাদের 10 বছর ধরে বাচ্চা হয় না, এবং পরবর্তীতে তারা কিভাবে বাচ্চা হয় বা তারা কিভাবে বাবা মা হিসেবে একজন ভালো বাবা মা হিসেবে তারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করে, এই ব্যাপারটা নিয়ে। সিনেমাটা যেহেতু আজ থেকে প্রায় 6-7 মাস আগে রিলিজ হয়েছিল চরকিতে, সেই হিসেবে অনেকেই সিনেমাটা দেখে ফেলেছেন, তাই আমি কাহিনী কিছুটা বলতেছি কিছুটা বলতেছি না। এখানে মূলত যে তারা দুইজন সেলিব্রিটি হওয়ার কারণে সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুক বা বিভিন্ন ধরনের মাধ্যমে অথবা সরাসরি বিভিন্ন ধরনের টিজিংয়ের বা হ্যারাসিংয়ের শিকার হচ্ছে। কেননা সবাই ভাবছে তাদের হয়তো বা কোনো সমস্যা আছে, অথবা তারা কী জন্য বাচ্চা নিচ্ছে না, বা তার যে বড় বড় ফ্যান রয়েছে যারা নিজেদেরকে তৃষা বা ফারুকের বড় ফ্যান হিসেবে দাবি করছে, কিন্তু তারা সুযোগ পেলেই এদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে বা নেতিবাচক মন্তব্য করছে। যারা মোটামুটি ক্ষমতাধর তারা যদি সুযোগ পায় তাহলে তাদেরকে অর্থাৎ তৃষা ফারুকিকে হয়রানির শিকারও করছে। এই ধরনের একটা সামাজিক অবস্থানের মধ্যে থেকে তারা কিভাবে নিজেদেরকে বাবা মা হিসেবে গড়ে তোলে, এই ব্যাপারটা নিয়েই মূলত সিনেমা। কিন্তু সিনেমা দেখার সময় আমার কাছে মনে হয়েছে যে একজন সাধারণ দর্শক হিসেবে মনে হয়েছে যে এখানে শুধু একজন সেলিব্রিটির বাবা বা মা হওয়ার গল্পটা এটা না, এটা হচ্ছে যে প্রতিটা বাবা মার গল্প, যারা নির্দিষ্ট সময় এখানে এই সিনেমার যে কাহিনীটা সেটার সময় হচ্ছে যখন তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে এবং বাচ্চা হওয়া পর্যন্ত এই যেই সময়টা প্রায় 1-1.5 বছর, সেই সময়টা নিয়েই মূলত 1 ঘন্টা 24 মিনিটের এই সিনেমা। তো এই সময় তাদের যে স্ট্রাগল বা তারা নিজেদেরকে কী পরিমাণ উঁচুতে বা কী পরিমাণ নিচুতে নামাতে পারে তারা তাদের অনাগত সন্তানের দিকে তাকিয়ে, সেই ব্যাপারটা মূলত দেখানো হয়েছে। এখন আমরা যদি এই সিনেমার এই ব্যাপারটা দেখি যে তারা কোন অবস্থানে আছে বা কি করছে, সেটা দেখলে মনে হয় যে না, তারা শুধুমাত্র সেলিব্রিটি হিসাবে যে স্ট্রাগলটা করছে এরকম না। এইরকম হয়তোবা সে তার সেলিব্রিটি হওয়ার কারণে তার জায়গা থেকে সে এরকম প্রবলেম ফেস করছে, কিন্তু যারা এইসব বাচ্চা হওয়ার আগ থেকে বাচ্চা হওয়া পর্যন্ত সময়গুলো ভালোভাবে খেয়াল করেন, তারা নিশ্চয়ই দেখবেন যে প্রতিটা বাড়িতেই যারা বাবা হচ্ছে বা মা হচ্ছে তারা বিভিন্ন ধরনের পারিবারিকভাবেই বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হয়, নেতিবাচক পরিবেশের শিকার হয়। এমনকি আত্মীয় স্বজন তো পরের কথা, নিজের ফ্যামিলি থেকেই বিভিন্ন ধরনের মেন্টালি প্রেশারের সম্মুখীন হতে হয়। এই যে প্রেশারগুলা সেগুলা আমাদের স্ট্রেস, অর্থাৎ যারা তখন বাবা মা হয় সেই সব বাবা মার স্ট্রেস বাড়িয়ে দেয়, মেন্টালি প্রেশার বাড়িয়ে দেয়। অথচ সেই সময়গুলোতে বাবার সাথে সবচেয়ে বেশি মায়ের স্ট্রেস ফ্রি বা রিল্যাক্স থাকা দরকার, কিন্তু সেই সময়টা বা সেই সুযোগগুলো আমরা দিই না। এমনকি সেটা যদি 31st নাইটে হয় বা বিভিন্ন ধরনের উৎসবের দিনে হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আতশবাজি বা বিভিন্ন ধরনের সেগুলা ব্যবহার করে তো মহিলা, বাচ্চা, এমনকি পশু পাখিরও ক্ষতি করি। আর সব সময় তো মহিলা বা বাচ্চাদের এগুলা সাথে সাথে এফেক্ট করে না, কিন্তু পশু পাখি যেগুলো রয়েছে নর্মালি পাখি, সেগুলো কিন্তু 31st নাইটে ব্যাপকভাবে নিহত হয় এই শব্দের কারণে, আতশবাজির কারণে। এই শব্দগুলোর কারণেই কিন্তু মহিলাদের বা বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রেশার পড়ে, তাদের উপরে নেগেটিভ প্রভাব পড়ে। এই যে এই সময়গুলোতে একজন বাবা হিসেবে যে কতটুকু সাহসিকতা দেখাতে পারে বা একজন মা হিসেবে কী ধরনের স্ট্রেসে পড়ে যায়, বাচ্চা নিয়ে টেনশনে পড়ে যায়, এই ব্যাপারগুলোই মূলত এখানে দেখানো হয়েছে। আর এই যে টেনশনটা, এই ধরনের মেন্টালি প্রেশারে যাওয়াটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু তৃষা ফারুকির দম্পতির জীবন বা তাদের বাচ্চা হওয়ার ব্যাপারটা যে আমাদের দেখাচ্ছে এমন না, এটা প্রতিটা বাড়িতেই মোটামুটি বাচ্চা হওয়ার আগে পরে বা ওই সময়গুলোতে বিভিন্ন ধরনের যে পরিবেশ এবং তারা কী ধরনের নেতিবাচক অবস্থার শিকার হয় সেটাই মূলত দেখানো হয়েছে। আর যেহেতু এরা সেলিব্রিটি, সেই জন্য তাদেরটা একটু আলাদাভাবে এবং অন্যরকমভাবে আমাদের সামনে আসবে, এটাই স্বাভাবিক। আর একটা ব্যাপার হচ্ছে এই সিনেমাতে ডায়লগ কম। এই যে স্টোরি উপস্থাপনা অথবা তাদের যে ভালোবাসা বা দুঃখ কষ্ট, এই যে এক্সপ্রেশনগুলা, সেগুলো কিন্তু ডায়লগের মাধ্যমে আমাদেরকে দেয় না। তারা ডায়লগ বলে কম, কিন্তু তাদের কথা বলা বা এক্সপ্রেশন এইগুলোর মাধ্যমে, অর্থাৎ তারা কথা না বলেই বিভিন্ন ধরনের রিয়েলের মতন অঙ্গভঙ্গি বা এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে এই সিনেমাতে ইমোশনালি টাচ করতে পারে। যে কারণে বলা যায় যে এটা ফারুকের পরিচালনায় যেসব ম্যাচিওর সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা। আর এই সিনেমাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে গান রয়েছে সেগুলোও মনে হয়েছে সুমির গান রয়েছে মূলত,
সেই গানগুলো মনে হয়েছে না জায়গা অনুযায়ী যথার্থ ব্যবহার করেছে পরিচালক। আর ফারুকি তো অনেক আগে থেকেই সব মেচুর কাজ আমাদেরকে উপহার দিয়ে আসছে। আর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি দেখে মনে হয়েছে সে যেন দিন দিন তার কাজের কোয়ালিটি ভালো থেকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরকম মনে হয়েছে। তো সব মিলিয়ে বলবো যে এটা একটা ভালো সিনেমা। আপনারা যারা ফ্যামিলিগত ড্রামা দেখেন বা ইমোশনাল বা ভালোবাসার সিনেমা দেখেন তারা এই সিনেমাগুলো দেখতে পারেন। আর আপনারা যারা দেখেছেন তারা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।